2026 সালে আমন মৌসুমে একটা ভাইরাল ধান বলতে পারেন, সেটা হচ্ছে নাজুবেদু কোম্পানি 9776, যেটাকে আমরা বর্ষা মিনিকিট নামে চিনি। দেখুন, এই 2 বছর ধরে এই ধানটা নিয়ে আমি কিন্তু ট্রাই করছি, মানে পরীক্ষা নিরীক্ষা করেছি বোরোতে এবং আমনে। কি দারুণ ফলন হয়েছে তার গত বছরের ভিডিওগুলোতে আপনারা দেখতে পারেন। আর NP 9776 বলে ইউটিউবে যদি আপনি সার্চ করেন দেখতে পাবেন সব থেকে বেশি ভিউ নিয়ে দাঁড়িয়ে আছে আমার চ্যানেলে। 1 লক্ষের ওপরে কিন্তু দর্শক সেটা দেখেছেন। আর এই বছরে এই ধানটা নিয়ে এত ক্রেজ তৈরি হয়েছে যে ধান আসার সঙ্গে সঙ্গে বীজ আউট অফ মার্কেট। আমার কাছে অনেক চাষি ভাই বীজ চেয়েছেন। আমি নিজে যেটা বীজ করেছিলাম বোরোতে, সেটা আমার 4 দিনের ভিতরে ক্লিয়ার হয়ে গেছে। তারপরে কোম্পানির কাছে ফোন করে বলে কিন্তু বীজ সংগ্রহ করতে পারিনি। ওনরা বলেছে উৎপাদন অন্ধ্রপ্রদেশে এবার কম হয়েছে, আমরা বীজ এবার আর দিতে পারবো না। প্রথম এক গাড়ি এসেছিল, সেই গাড়ির দেওয়ার পর তারপরে আর বীজ বাজারে আউট অফ স্টক। তো যাই হোক, এই ধানটা নিয়ে যে ক্রেজ তৈরি হয়েছে, চাষিদের মনে যে সমস্ত কৌতূহল আছে, প্রশ্ন আছে যে কীভাবে এই ধানটা চাষ করলে সব থেকে ভালো ফলন পাওয়া যাবে। এই বর্ষাকালের মিনিকিট এটা কি বোরোর মিনিকিটের মতোই, না কোনো পার্থক্য আছে? এর ফলনটা কতটা হয়? এর ফলন কি বোরোর মতো এরকম কি আমি ফলন পাবো? এরকম যাবতীয় প্রশ্ন আজকে আমি আপনাদের সমাধান করার চেষ্টা করব। তবু আপনারা যদি দেখতে চান, গত বছরের ভিডিওগুলো দেখতে পারেন। একদম জমি থেকে কেমন ফলন হয়েছে, ধানের কোয়ালিটি কেমন, একদম হাতে ধরে ধরে সব আপনাদের বুঝিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিও দেখতে পারেন। ধান গাছের কোয়ালিটি কেমন হয়, কত সুন্দর বিচলি হয়, ধান কত শক্ত, একটা ধান ড্রপ হয় না, পড়ে না, গাছগুলো হেলে না। কিন্তু তার জন্য তো পরিচর্যা দরকার হয়। সেই পরিচর্যার কথাটাই আজকে আপনাদেরকে বলবো। ঠিক কত তারিখে করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়, বীজতলা কত তারিখে করতে হবে, জমিতে আমার কত তারিখে বসাতে হবে, চারাগুলোর বয়স কত হলে ভালো হয়, জমিতে কাদা তৈরির সময় কোন সারটা দিতে হয়। আর একটা রোগ এটাতে দেখা যায়, একটা রোগ খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু বাদবাকি রোগ যেরকম BLB, ব্লাস্ট, এই সমস্ত রোগ কিন্তু কম লাগে। ফলন মোটামুটি 25 থেকে 27 মনের মাঝখানে থাকে। আপনার পরিচর্যার উপর ডিপেন্ড করবে, জমির প্রকৃতির উপর ডিপেন্ড করবে, সার ব্যবস্থার উপরে ডিপেন্ড করবে। এমন নয় যে লাগিয়ে দিলাম আমি 25 মন পেয়ে গেলাম। আসুন এই ধান সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে ধাপে ধাপে সব তথ্যগুলো তুলে ধরি। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম দেখছেন চ্যানেলটা, সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে মাঠ থেকে সরাসরি চাষ পদ্ধতিটা আপনাদের সঙ্গে তুলে ধরি। প্রতিটা স্টেপে, প্রতিটা ধাপে যেটা যেটা করতে হয় সেটা আপনাদের সঙ্গে তুলে ধরি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ভিডিও শেষে তথ্যগুলো ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি। প্রথম কথা হচ্ছে, এই ধানটা আমরা চাষ করব, মানে বীজটা ফেলবো জমিতে, অথবা জমিতে এই যে রোপণটা করব, সময়টা কখন, কোন সময় রোপণ করলে এর ফলনটা সব থেকে ভালো দেখা যায়। গত মরশুমে আমি 3টে পর্যায়ে ভাগ করেছিলাম একদম। এবার প্রশ্ন আসতে পারে, রেজাল্ট কোনটা সব থেকে ভালো হলো, কোন সময়ের ফলন এবং সময় কম নিয়েছে, সেটা আপনাদেরকে এখন বলি। দেখুন, আষাঢ় মাসের প্রথম আপনি যত আগে লাগাবেন, এই ধানটার যে বৈশিষ্ট্য, যত আগে লাগাবেন সেক্ষেত্রে সময়টা কিন্তু তত বেশি নেবে। মানে আপনি আষাঢ় মাসের প্রথম থেকে যদি স্টার্ট করেন, তাহলে সেক্ষেত্রে পুরো 150 দিন সময় নেবে। এবার আপনি আরেকটু পিছিয়ে আসুন, যখন আপনি আষাঢ় মাসের 20তে, মানে 20 দিন পরে লাগাবেন, তখন সেই সময়টা 140 থেকে 45 দিনের ভিতর, মানে 10 দিন পর্যন্ত কমে আসবে। মজার ব্যাপার হলো, এখানে শ্রাবণ মাসের 18 তারিখে, মানে পাট কেটে, হাইব্রিড যে পাট ছিল, পাট কেটে এখানে করা হয়েছে। তো পাট কেটে যখন করা হচ্ছে, তখন এর রেজাল্ট হচ্ছে শ্রাবণ মাসের 18 তারিখে করা, অর্থাৎ আর 2 দিন 3 দিন বাদে ধানটা কাটা যাবে। তাহলে ক্ষেত্রে 132 থেকে 35 দিনের মাথায় ধানটা কেটে নেওয়া যাচ্ছে। একদম সুপার বিচলি হবে, মানে বোরো মরশুমের যে বিচলি তার থেকে ভালো বিচলি হবে। আর ফলন বোরো মরশুমের সমান বা তার থেকে বেশিও হতে পারে। দেখাবো এবার আপনাদেরকে ফলন, অল্প একটু ফলন দেখলেই বুঝতে পারবেন। আমার সব কথা শুনছেন, কিন্তু ধানটাও তো দেখতে হবে, তবেই অনুভব করতে পারবেন ফলন কতটুকু হবে। এই দেখুন, আস্তে আস্তে হাঁটি, আল দিয়ে হাঁটছি আর আপনাদেরকে একটু দেখাতে দেখাতে যাচ্ছি। এই ধানটা চাষ করা মানে জমিতে আপনারা এই বসানোর সময়টা হচ্ছে সব থেকে পারফেক্ট। সেটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ। শ্রাবণ মাসের 7 তারিখ থেকে যদি শ্রাবণ মাসের আপনি মোটামুটি 15 তারিখের ভিতরে বসান, সব থেকে ভালো রেজাল্ট পাবেন। তাহলে কথা হচ্ছে বীজতলাটা কখন তৈরি করতে হবে। দেখুন, যদি আমার শ্রাবণের
প্রথম সপ্তাহে 1 তারিখ থেকে 7-এর ভিতরে বসাই, তাহলে আপনি চলে আসুন, ব্যাকে আসুন, একদম আষাঢ় মাসের 1 তারিখে আপনার কিন্তু বীজতলাটা তৈরি করে ফেলতে হবে। 1 থেকে 7-এর ভিতরে আপনারা বীজতলাটা তৈরি করবেন। চারার বয়স আপনি 35 সর্বোচ্চ 40 দিন পর্যন্ত রাখতে পারেন। আমন ধান আপনি যখন বীজতলা তৈরি করবেন, নার্সারি করবেন, চারাটা দেখবেন দ্রুত তার সাথে বাড়বে, কোনো সমস্যা হয় না। আরে চারাগুলো মোটা হয়, গোড়া মোটা হয়, শক্তপোক্ত হয়, কোনো সমস্যা হয় না। তাহলে বীজতলা তৈরির জন্য ধান আমরা ভেজাবো ঠিক জ্যৈষ্ঠ মাসের 2-1 দিন থাকতে, অথবা আষাঢ় মাসের 1 দিন, 24 ঘন্টা ভেজাবো। 24 ঘন্টা ভেজানোর পর অঙ্কুরোদ্গম হওয়ার জন্য আমাদের মোটামুটি অন্যান্য যে ধানগুলো আছে সেটা যে সময় নেয়, এটা তার থেকে বেশি সময় নেয়। এটা 2 দিন বেশি সময় নেবে। আপনি 4 দিন বাদে দেখবেন ফেলার মতো, মানে বীজতলায় ফেলার মতো হয়ে গেছে। তাহলে আপনাদের সময়টা বললাম। এবার বীজতলাতে সারের কথা বলি। দেখুন, সার প্রথমে বেশি কিছু লাগে না। আপনি শুধু সুফলা ব্যালান্স সার NPK 15-15-15, তার সাথে কিছু গোবরের সার ছিটিয়ে ভালো করে কাদা করে রাখুন, 4-5 দিন ফেলে রাখুন। যেদিন ফেলবেন তার আগের দিন আবার একটু কাদা করে ভালো করে ঘোল বানিয়ে সারটা ছিটিয়ে দিয়ে থিতাতে দিন। তাহলে এখানে কিছু গোবরের সার আপনি দিতে পারেন, আর কিছু সুফলা, অথবা 10-26 আপনারা দিতে পারেন। গোবরের সারের সঙ্গে 10-26 ভালো কাজ করবে। তারপরে আপনারা খেয়াল করবেন, ধান বেশ মোটা মোটা, গোড়া মোটা মোটা হয়ে গাঢ় সবুজ কালার হয়, প্রথম থেকেই সেটা বোঝা যায়। শক্তপোক্ত চারা হয়, ধীরে ধীরে চারাটা বাড়তে থাকবে। এইবার যেদিন আপনি তুলবেন, মানে তুলে ধরুন 35 দিনের মাথায় আপনি তুলে জমিতে বসাবেন, রোপণ করবেন, ঠিক তার 5 দিন আগে আপনি কিছু ইউরিয়া ছিটিয়ে দেবেন। যেখানে বীজতলা করেছেন সেখানে ইউরিয়া ছিটিয়ে দেবেন। ধরুন আপনার যদি 1 কাঠা জায়গা হয়, 1 কাঠা জায়গায় আপনি 1 কেজি ইউরিয়া ছিটিয়ে দেবেন। তার 3 থেকে 4 দিন বাদে আপনারা তুলে নেবেন, সর্বোচ্চ 5 দিন। কারণ ওই ইউরিয়া ছেটালে আপনার সূক্ষ্ম সূক্ষ্ম সাদা সাদা কিন্তু শিকড় ওই সারগুলো খাওয়ার জন্য ছাড়বে। চারা যখনই তুলবেন ওই ছোট ছোট শিকড়গুলো, সেগুলো তখন কিন্তু ছেড়ে না। তারপরে জমিতে যেই বসাবেন, আপনার 3 দিনের ভিতরে গাছ একদম শিকড় ছাড়ার পর গাছগুলো কিন্তু সেট হয়ে যাবে। এইবার আসি কাদা করা। জমিতে যে কাদাটা করবেন, তাদেরকে সার ব্যবস্থার কথা বলি। জমিতে স্পেশাল ডোজ, অর্থাৎ আপনি যখন জমি কাদা করবেন, প্রথমে কোন সারটা দেবেন? কাদার সার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম দিকে গাছের বৃদ্ধি এবং গাছের গোছা করার জন্য কাদাতে আমাদের সারটা কিন্তু দিতে হবে। তাহলে এইখানে দেখুন, এই গাছটার প্রথম কন্ডিশন হচ্ছে, আপনাদের বলি, পড়ে না, গোড়া শক্ত হয়। তার মানে এমন নয় আমরা ইউরিয়া জাতীয় সার বেশি দেব। ইউরিয়া জাতীয় সার যদি বেশি দিই, তাহলে আমার অতিরিক্ত পাতা হবে, আর রোগব্যাধির আক্রমণ কিন্তু দেখা দেবে বেশি। এমনিতে এই ধানের রোগব্যাধি কম, BLB লাগে না, ব্লাস্ট লাগে না, সাধারণ পরিচর্যার মধ্য দিয়ে কিন্তু ঠেকানো যায়। কিন্তু একটা রোগ লাগে, ভিডিওটা শুনবেন, লাস্টে আপনাদেরকে জানাচ্ছি। তো যাই হোক, কাদাতে আমরা যে সারটা দেব 10-26-26 আমরা প্রথমে দিতে পারি, আর তার সঙ্গে খোলের গুঁড়ো। এবার আপনারা যদি বলেন 10-26 আমি দেব না, আপনি DAP, পটাশ আর কিছু ইউরিয়া দিয়ে চাষ করতে পারেন। আপনারা ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট যদি দেন তাও হবে। তাহলে সিঙ্গেল সুপার ফসফেট আপনারা দিতে পারেন প্রথমে 1 বিঘা জমিতে 25 কেজি। তার সঙ্গে ইউরিয়া মোটামুটি প্রথম দিকে আপনি 10 কিলো 1 বিঘাতে দিয়ে দিন। 10 কিলো ইউরিয়া দিলেন, আর দেবেন পটাশটা আপনারা প্রথম দিকে 5 থেকে 6 কিলো দিয়ে দিতে পারেন। এই হচ্ছে প্রথম কাদার সার। অবশ্যই খোলের গুঁড়ো আপনারা দিতে পারেন। যদি না দেন, তাহলে সেটা আপনারা মিনি চাপান আমরা দেবো যখন, তখন কিন্তু দিতে পারি। তাহলে প্রথম সার আপনারা DAP যদি ব্যবহার করেন, তাহলে DAP আপনারা 15 কিলো দিতে পারেন। 1 বিঘা জমিতে 33 শতকে 15 কিলো, সঙ্গে পটাশ দেবেন 6 কিলো, আর কিচ্ছু না। খোলের গুঁড়ো আপনি চাইলে দিতে পারেন 10 কিলো। এই হচ্ছে আপনার এই ধানটা প্রথম কাদা করার সময়। কিন্তু কাদাটা কিন্তু খুব সুন্দরভাবে করবেন। আপনারা যখন চাষটা করবেন, মাথাতে নেবেন না যে এটা আমন ধান, আর এটা বোরো ধানে আমরা যেরকম পরিচর্যা করে করতাম, যে সিস্টেমগুলো মানতাম, এখানেও সেই সিস্টেমগুলো মানবেন। কাদাটা যেন খুব সুন্দর হয়, কাদা করার সাথে সাথে যেন টাইট হয়ে না যায়। মাটি যত টাইট হবে, গাছের কোয়ালিটি তত কমা হবে, ঝাড় কিন্তু ভালো পাবেন না। অনেকে বলে যে আমন ধানে আমাদের ফলনটা আসে না কেন মনের মতো। বোরোতে খেয়াল করে দেখুন তো, আপনি যে যত্নটা করেন, আমনে সেই যত্নটা করা হয়? বৃষ্টির জলের উপরে ছেড়ে দেওয়া হয়, কাদাটা পর্যন্ত ভালো থাকে না। জলসেচ ব্যবস্থা আমরা ঠিকঠাক করি না, যার কারণে দেখা যায় যখন কুশি ছাড়ার সময় হয়, পাশকাঠি ছাড়ার সময় হয়, ঠিক সেই সময় মাটিটা টাইট হয়ে যায়। মাঝে মাঝে রোদ উঠলে তো মাটি ফেটে যায়। ঠিক এই রকম পরিচর্যার উপরে আমরা কিন্তু ছেড়ে দিই, যে কারণে আমাদের গোছাটা ভালো হয় না, ফলনটাও ভালো পায় না। তাই আপনাদের বলবো, অবশ্যই কাদাটা প্রথম
25 দিন আপনারা যেন কাদাটা না জমে যায়, শক্ত না হয়ে যায়, না ফেটে যায়, নরম কাদা কাদা রাখবেন। তারপরে আপনি যা করবেন করুন। ভারী বর্ষা চলে আসবে, তারপর আর কিন্তু কোনো সমস্যা হবে না। যখন রোপণ করবেন, রোপণের সময় কটা করে পাশকাঠি দেবেন, এক একটা গাছের গোছায়, মানে এক একটা ধানের গোছায় কটা করে পাশকাঠি দেবেন। দেখুন এখানে আপনি 5টা করে পাশকাঠি দিতে পারেন, 5টা থেকে 6টা, 5-এর নিচে যেন না আসে, 5, 6, 7-এর ভিতরে। সেখানে যদি কোনো শিকড় ছেঁড়া থাকে, গাছ কাটা থাকে, একটা দুটো মরতেই পারে। আর দূরত্বটা কত দেবেন, 3.5/3 আকারে দিতে পারেন, অথবা 3/3 আকারে দিতে পারেন। 3 মানে হাতে 3টে, এদিকে 3টে, এইভাবে যদি দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই 5টা 6টা কিন্তু পাশকাঠি দিতেই হবে, মানে ধান গাছ দিতেই হবে। তাহলে কিন্তু গাছগুলো গোছাটা ভালো হবে। আর গোছা যখন ভালো হবে আর গ্যাপটাও ভালো থাকবে। বেশি ঘন করলে কিন্তু আপনার ধানে ফলন ভালো পাবেন না। এই ধানটা সুন্দর যদি পাতলা অবস্থায় থাকে তাহলে ধানের শীষটা বড় হয়, আর চিটের পরিমাণ কম হয়, রোগ লাগে না। কেমন? তাহলে আপনাদের ফাঁকাটা কিন্তু মেনটেন করতে হবে। এবার ধানগুলো আপনি খেয়াল করে দেখবেন, খুব তাড়াতাড়ি সেট হওয়ার পর সুন্দর তাড়াতাড়ি পারবে, কারণ বর্ষাকালে আমাদের কিন্তু দেরি লাগে না। শিকড়গুলো খাবার খাওয়ার উপযোগী হয়ে ওঠে মোটামুটি আপনার 10 থেকে 12 দিনের মধ্যে। তাহলে আপনি 15 দিনের মাথায়, 15 থেকে 16 দিনের মাথায়, যেহেতু দীর্ঘমেয়াদী ধান মোটামুটি 130 দিন সময় নেবে, তাহলে আপনি 16 দিনের মাথায় অথবা 16, 17, 18 পর্যন্ত আপনি টাইম নিতে পারেন। এর মাঝখানে আপনি একটা মিনি চাপানটা দিয়ে দেবেন। তো মিনি চাপানের ভিতরে কি দিতে পারবেন? এখানে অবশ্যই ইউরিয়া দিতে হবে। 46% ইউরিয়া আপনারা 1 বিঘা জমিতে, মোটামুটি 33 শতকের জমিতে 12 কিলো পর্যন্ত আপনি ইউরিয়া দিয়ে দিতে পারেন। 10 থেকে 12 কিলো আপনি ইউরিয়া দিয়ে দেবেন, কারণ পরে আর ইউরিয়া দেওয়া যাবে না। তাহলে 12 কিলো আপনি ইউরিয়া দিলেন, 12, 13, 14-র ভিতরে থাকবে। আর তার সঙ্গে যে দুটো জিনিস মেশাতে হবে, দুটো জিনিস বলছি, একটা হচ্ছে সালফার 1 কেজি জমিতে দিতে হবে, আর একটা হচ্ছে জিঙ্ক সালফেট, যেটা 21% হলে 3 কেজি, 33% হলে 2 কেজি। এই হচ্ছে আপনার মিনি চাপানের কথা বললাম। এইবার ধীরে ধীরে আমার গাছগুলো দেখবেন ওই ইউরিয়া, জিঙ্ক আর সালফার পেয়ে একদম ওপরের দিকে সবুজ হয়ে ঠেলে উঠবে। তারপরে যখন 35 দিন হবে, 30 থেকে 35 দিন হবে, ঠিক সেই সময় আপনি কিন্তু একটা শিকড়ের ওষুধ দিয়ে দিতে পারেন। শিকড়ের ওষুধ আপনি কিন্তু ওই শিকড় ছাড়ার জন্য সেটা কিন্তু আপনি ওই মিনি চাপানে 15 দিনের মাথায় দিতে পারতেন। তো সেটা হচ্ছে টাটা র্যালি গোল্ড। আগে দিলে বেশি কাজ হবে। তো আপনি টাটা র্যালি গোল্ড ওটা 1 বিঘাতে 1 কিলো দেবেন। যদি না পান তাহলে ইনজেক্ট যেটা 1 বিঘা জমিতে 200 টাকা খরচ হয়। ইনজেক্টের ভিতরে হিউমিক থাকে, ফুলভিক থাকে, পটাশিয়াম অক্সাইড থাকে, খুব সুন্দর কাজ হয় ধানে। তাহলে সেটা আপনারা দিতে পারেন। আর টাটা র্যালি গোল্ড যদি দেওয়া হয় তার ভিতরে হিউমিক থাকে এবং মাইক্রোরাইজা থাকে এবং অনুখাদ্য থাকে। তাহলে 30 থেকে 35 দিনের যখন মাথায় হবে তখন খেয়াল করে দেখুন আপনি কাদাতে পটাশ দিয়েছিলেন কত, 6 থেকে 8 কেজি। তাহলে বাদবাকি যে পটাশটা আপনার হাতে আছে, মোটামুটি 7-8 কেজি যেটা হাতে আছে, সেটা আপনি কখন দেবেন? 30 থেকে 35 দিনের মাথায় পটাশ দিয়ে দেবেন। আর বাদবাকি কিছু দানা সার দিয়ে দেবেন, 14-35-14, অথবা সুফলা দিতে পারেন। অথবা পটাশ যদি না দেন, শুধু 10-26 আপনি কাঠাতে, মোটামুটি 1 বিঘাতে 15 কিলো অথবা কাঠাতে 1 কিলো করে দিয়ে ছেড়ে দিন। আর ধান আপনার আর কিচ্ছু করতে হবে না। এই হচ্ছে আপনার টোটাল সার ব্যবস্থাপনা। তো লাস্টের যে চাপানটা, লাস্টের 30 থেকে 35 আপনাদের বলে দিলাম, সেখানে আপনি কি দেবেন? 10-26-26। আর কোনো সার আপনার কিন্তু কিছু দিতে হবে না। তো 10-26-এর সঙ্গে কি দেবেন? হিউমিক দেবেন, মাইক্রোরাইজা দেবেন। যদি হিউমিক মাইক্রোরাইজা আপনি 15 দিনে দেওয়া থাকে, এখানে আর কিছু দেওয়া লাগবে না। স্প্রে মাঝে মাঝে যেমন করতে হয় তেমন করবেন। কখনো সাব ফাঙ্গিসাইড দিলেন, অথবা কখনো অ্যান্ট্রাকল দিলেন, তার সঙ্গে অল্প একটু মিশিয়ে দিলেন ট্রাইসাইক্লোজল, মানে বান, যথেষ্ট। এইগুলো দিলেই যথেষ্ট। দেখা যাচ্ছে শীষ বার হওয়ার আগে অল্প একটু অ্যামিস্টার টপ দিলেন, দেখবেন কোনো রোগ আসবে না। কিন্তু কম দামের ফাঙ্গিসাইড হলেও নির্দিষ্ট গ্যাপে গ্যাপে আপনি একটু ফাঙ্গিসাইড দিয়ে যাবেন। লাস্ট একটা কথা বলি, যেটা বলছিলাম, এই ধানের একটা রোগ দেখা দেয় লাস্টের দিকে, সেটা হচ্ছে হলদি রোগ। ধানে যে হলুদ আসে, মানে ধান পরিপক্ক হওয়ার আগে ধানের যে দানা সেখানে হলুদ হয়ে ধানটাকে কভার করে ফেলে, পরিণত অবস্থায় ধানগুলোকে একদম কালচে করে দেয়। এই হলদি রোগ কিন্তু দ্রুত তার সঙ্গে ছড়াতে পারে আবহাওয়া যদি খারাপ থাকে।
এই জন্য ধান যখন আমাদের দেখবেন শীষটা ঘুরে যাবে, সবুজ হবে, যখন দুধ গঠন প্রক্রিয়ার মাঝামাঝি পর্যায়, ঠিক সেই সময় হলদি রোগের জন্য আমাদের একটা ওষুধ স্প্রে করে দিতে হবে। আর এই হলদি রোগ নিয়ন্ত্রণের জন্য আমার চ্যানেলে দুখানা ভিডিও দেওয়া আছে, দুখানা লেটেস্ট ভিডিও দেওয়া আছে কিভাবে একদম 100% প্রতিকার করা যায়। তো আপনারা সেটা সার্চ করে দেখতে পারেন। এবার একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, কোন ধরনের জমি, অর্থাৎ যে জমি আমাদের বর্ষাকাল, তাহলে জল কতটা হলে সেই জমিতে চাষ করা যায়? দেখুন, এই জমি আপনার যদি হাঁটু পর্যন্তও জল হয়, এক হাঁটু পর্যন্ত, তাহলেও কিন্তু সেখানে আপনি ধানটা চাষ করতে পারেন। তার উপরে হলে কিন্তু আপনার অসুবিধা হতে পারে, কারণ ধানের উচ্চতা খুব বেশি তেমন কিন্তু নয়। তাহলে এখানে আমার টার্গেট রাখতে হবে কত? 1 হাঁটু। আর তার নিচেই যদি জল থাকে কোনো সমস্যা নেই। আপনার যদি একদম ডাঙা টাইপের মাটিতে হয় কোনো সমস্যা নেই। তাহলে খেয়াল রাখবেন 1 হাঁটুর ওপরে যেন আমার জল না ওঠে। একবার আপনি চাইছেন যে মাজা জলে বুক জল পর্যন্ত হয়, সেখানে সেই টাইপের এমন, এটা কিন্তু হবে না। অনেক চাষি ভাই এবার তো নতুন এই ধানটা চাষ করছেন, তাহলে অ্যাকচুয়ালি ধানটা কেমন হয়, তার ভাতটা খেতে কেমন হয়, দাম কত করে বিক্রি হয়? অনেকে বলে যে বর্ষা মিনিকেট ধানটা লম্বা এবং সরু। এখানে লম্বা আমি বলবো না, ধানটা সরু কিন্তু একটু ছোট, সরু কিন্তু ছোট, লম্বা নয়। লম্বা যদি বলতে হয় কোনটা, আপনাদের তুলনা করে দেখাবো। লম্বা যদি বলতে হয় তাহলে এই যে এই ধানটা, এই দুটো পাশাপাশি যদি দেখেন, হয়তো দূর থেকে দেখতে পাচ্ছেন না, আমি কাছ থেকে দেখাচ্ছি। আপনার যে পান কোম্পানির 47-86 ধানটা করেন, অথবা গঙ্গা কাবেরীর যে ধানটা করেন, মিনিকেট যে ধানটা আমরা বড় সিজনে করি, যেরকম সাইজ হয় তার থেকে সামান্য ইশারায় একটু হলেও কিন্তু এই ধানটা ছোট। দেখুন, কাছ থেকে দেখুন, ভালো করে দেখুন, এই যে সামান্য একটু ছোট হলেও কিন্তু ছোট, যে কারণে চালটাও একটু ছোট হয়। এবার ভাত খেতে গেলে কেমন লাগে? আপনি ভাত যখন খাবেন তখন ভাতটা কিন্তু সফট, নরম হয়, কিন্তু আপনি যখন রান্না করবেন জালটা কিন্তু খুব কম খায়, মানে জাল কম দিতে হয়, মানে খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর ভাতটা সফট হয়, নরম হয়, স্বাদ খারাপ নয়, স্বাদও ভালো। কিন্তু যদি বলেন যে 47-86 পান অথবা গঙ্গা কাবেরী অথবা সাবানা সিডসের খেতে যেমন, তার থেকে কিন্তু সামান্য হলেও কিন্তু একটু কমা, স্বাদ একটু কোথাও যেন একটু কম আছে ওর থেকে। তো যাই হোক, এইবার আসি দামের কথায়, আসল কথায়। আপনি যখন যমুনা বিক্রি করবেন, যমুনার সঙ্গে প্রায় সমান ফলন পাচ্ছেন এই মিনিকেটটা, তাহলে সেখানে যমুনা আপনি 800-900 টাকা করে বিক্রি করছেন, ধরুন মাটি 800 টাকা 900 টাকা বস্তা। কিন্তু এটা যখন আপনি বিক্রি করতে যাবেন তখন 1300 টাকা 1400 টাকা 1500 টাকা পর্যন্ত বস্তা পেতে পারেন। কেমন? তাহলে দেখুন, একই ফলন পাচ্ছেন, তাহলে দামের ডিফারেন্সটা কিন্তু অনেক হচ্ছে। তাহলে আমরা কেন এই ধানটা করবো না? তাহলে বুঝতে পারলেন, বোরোতে মিনিকেট যেটা, বর্ষাতে মিনিকেট যেটা, তার ভিতরে সামান্যতম ফারাক আছে, দামেরও ফারাক আছে। কিন্তু লম্বা যে ধানটা কথা বলছিলাম আপনাদের, যদি চিকন লম্বা বলতে হয়, সেটা হচ্ছে 50-27। পাশাপাশি দেখে তুলনা করবো। দেখুন, এই বাটি রাখলাম, একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো। এই যে পাশাপাশি দুটো ধান রাখা আছে, ফলো করুন। পাশাপাশি বাটি যেটা দেখছেন, বাটিতে ওটা হচ্ছে আপনার 97-76, কিন্তু বস্তাতে যেটা আছে সেটা হচ্ছে আপনার 50-27। খেয়াল করে দেখুন, এই দেখুন, দূর থেকেও আপনি বুঝতে পারবেন কতটা ডিফারেন্স আছে, তাই না? কাছে নেই, এই দেখুন 97-76 বাটি, আর নিচেই হচ্ছে 50-27। এই যে এটা হচ্ছে বর্ষা মিনিকেট, খেয়াল করে দেখুন, ছোট ছোট দানা। আর এটা হচ্ছে আপনার 50-27। এই হচ্ছে ধানের আপনাদের ডিফারেন্স, ভালো করে বুঝিয়ে দিলাম। আমি এখানে বর্ষা মিনিকেটের অল্প একটু চাল বের করে রেখেছি। দেখুন, চালগুলো এই যে এই সাইজের হয়, ছোট ছোট, কেমন? তো ভালো থাকবেন, পরে ভিডিওতে দেখা হবে। অল্প একটু আপনাদের তথ্যটা দিলাম, এটা নিয়ে আপনারা আস্তে আস্তে আগান, তারপরে আমি ধাপে ধাপে তুলে ধরবো। ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে।